দেখছেন এটি নিউজ দুপুর 12টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত জানাবো তার আগে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত করেছেন আপিল বিভাগ, সেই বিষয়ে জানতে চাই এবং বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ, আপনি নিশ্চয়ই আদেশ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। কি আদেশ দিলেন হাইকোর্ট? যাকে আমি এই মুহূর্তে আছি এনএস বিল্ডিং এর সামনে এবং কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে আপিল বিভাগ, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি হাইকোর্টের যে আদেশটি গত 5 জুন যে আদেশটি হাইকোর্ট দিয়েছিলেন সেই আদেশের উপরে স্থিত অবস্থা জারি করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে আদেশটি দিয়েছিলেন সেটি হচ্ছে 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে যে আদেশটি ছিল সেই আদেশটির উপরেই রাষ্ট্রপক্ষ এবং একই সাথে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী যারা হচ্ছে আলাদা করে অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং সেটি হওয়ার পরে ওই যে আবেদন সেই আবেদনের উপরেও যেমন শুনানি হয়েছে এবং একই সাথে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্ট যে আদেশটি দিয়েছেন সেই আদেশটি স্টে চেয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল প্রথমেই যখন দাঁড়ান তিনি প্রধান বিচারপতিকে তিনি জানিয়েছিলেন যে এখন পর্যন্ত হাইকোর্টের যে আদেশটি যে রায়টি সেই রায়টি পূর্ণাঙ্গভাবে এখনো প্রকাশ হয়নি। তো সেই প্রেক্ষিতে তারা যেন এর মধ্যেই তারা যেন এর মধ্যে স্টেটা দেন, এইটি তাদের হাম্বল প্রেয়ার ছিল এবং সেই প্রেক্ষিতে আদালত কয়েকটি কথা বলেছেন যে শিক্ষার্থীদেরকে ফিরে যেতে বলেছেন ক্লাসে এবং বলেছেন যে শিক্ষার্থীরা যে তারা একটি আন্দোলন করছে সেটি নিশ্চয়ই তারা এগ্রি, সে কারণে তারা আন্দোলন করছে, কিন্তু যেই ওয়েতে তারা আন্দোলন করছে সেই বিষয়ে প্রধান বিচারপতি বলেছেন যে এইভাবে তারা আসলে ভুল বুঝে আন্দোলন করছে। কারণ এটি তিনি আগের দিনও বলেছিলেন যে হাইকোর্টের একটি আদেশ, সেই আদেশ তো আসলে আন্দোলন করে এটিকে বদলানো যাবে না, নিশ্চয়ই একটি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে এবং সেই প্রক্রিয়াটা কি হতে পারে সেটি হচ্ছে যেহেতু সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতি বলেছেন যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই কিন্তু এটি সেটিসফাইড হতে হবে। গতকাল যে দুজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হাদি এবং আহনাফ সাইদ তারা যে আবেদনটি করেছিল সেটির আইনজীবী ছিলেন শাহ মঞ্জুরুল হক, তিনি বারের সম্পাদক। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানবো যে হাইকোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালত কি আদেশ দিয়েছেন। সাবজেক্ট ম্যাটারের উপরে 8 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে, 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, তিনটা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে 2018 সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল। হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল এবং সেই কোটা পদ্ধতি বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন তারা এসে এই মামলাটা রিট পিটিশন দায়ের করেছিলেন। তাদের কথা ছিল, সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল এবং হাইকোর্ট ডিভিশন এই রোলটা অ্যাবসলিউট করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা শুনানির জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য, কিন্তু বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিধায় আমরা গতকালকে 2-3জন শিক্ষার্থীর পক্ষে, 2জন শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন। আজকে ফুল কোর্টের
মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। আদালত বলেছে যে আদালতের হাইকোর্টের রায় তিনি বিবেচনা করবে কেবলমাত্র সর্বোচ্চ আদালত, এই বিষয়টি যদি কি বলতে। এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। স্থিতি অবস্থার ফলে যারা আন্দোলন করছে তাদের কাছে এখন মেসেজটা কি, তারা এখন কি করবে, একটু ক্লিয়ার করবেন তাদের জন্য বার্তাটা কি, একটু যদি আরেকবার বলেন। শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত এক সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয় না, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসছি, এখানে ধরেন হুইসেল ব্লোয়ার যে কেউ আসতে পারে। এখন শিক্ষকরা যে আসে নাই বা আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন সবার বেলায় আদেশটা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদের বেলায় নির্দেশনা দিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আরেকবার একটু ক্লিয়ার করেন যে আন্দোলন যারা করছে তাদের কাছে এখন মেসেজটা কি, স্থিতি অবস্থার ফলে তাদের আগের অবস্থানটা কি, তারা আগের অবস্থায় ফিরে যাবে। 2018 সাল থেকে যে অবস্থায় ছিল মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না, এখন 2018 সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে প্রজ্ঞাপনের পর থেকে। মানে পরিপত্রতে ছিল যে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে, কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকবে না, সেই অবস্থায় আছে ভাই। মুক্তিযোদ্ধাদের অর্ডারটা সেল এক্সপ্লেনেটরি, এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। শাহ মঞ্জুরুল হক, তিনি গতকাল যে দুজন শিক্ষার্থী তারা গতকাল যে দুইজন আবেদন করেছিলেন তাদের ব্যাপারে তিনি আইনজীবী ছিলেন এবং তিনি যেটি বলছেন যে 2018 সালের 4 অক্টোবর যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রতে বিষয়টা ছিল এমন যে সেই পরিপত্রতে ছিল যে মেধার ভিত্তিতে আসলে তাদেরকে নিয়োগ দিতে হবে, মুক্তিযোদ্ধার যে কোটা সেই কোটাটি উঠে দেওয়া হয়েছিল। তো এখন পর্যন্ত হাইকোর্ট আজকে যে স্থিতি অবস্থা দিল তাতে করে হাইকোর্টের যে রায়টি, অর্থাৎ ওই পরিপত্রটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের উপরে স্থিতি অবস্থা থাকলো। তার মানে 2018 সালে 4 অক্টোবর যে পরিপত্র, সেই পরিপত্রে যে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলা হয়েছিল সেটি এখন পর্যন্ত বহাল থাকলো এবং হাইকোর্টের যে রায় সেটি 1 মাস সময় দিয়েছেন, 4 সপ্তাহের যে স্থিতি অবস্থা, এর মধ্যে হাইকোর্টের যে রায় সেই রায়টি প্রকাশ হওয়ার পরে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ পর্যন্ত আদালত বলেছেন যারা আন্দোলনকারী তারা আসলে ভুল বুঝে আন্দোলন করছেন, একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে আসলে যেতে হবে এবং সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্তটি নেবেন। সেই পর্যন্ত তাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, তাদেরকে ক্লাসে ফিরে যেতে বলেছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য তাদেরকেও বলেছেন তাদের ছেলেমেয়ে যারা আন্দোলন করছে তাদেরকে যেন তারা বুঝিয়ে ক্লাসে ফিরে নিয়ে যান। তো সেই পর্যন্ত
অপেক্ষা করতে হবে। এখন আসলে দেখতে হবে যারা আন্দোলন করছেন শাহবাগ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, তারা আদালতের এই আদেশ কতটুকু আসলে মানেন এবং একই সাথে তারা আসলে আন্দোলন থেকে সরে যান কিনা সেটি আমরা জানবো। আমাদের আরেকজন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, তিনি এই যে আন্দোলনের যে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী যে আন্দোলন সেটি তিনি ফলো করছেন। নিশ্চয়ই মনিরুল ইসলাম মিন্টু, আপনি জেনেছেন যে হাইকোর্ট যে সর্বোচ্চ আদালত যে আদেশটি দিয়েছেন, এখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আসলে হাইকোর্টের যে স্থিতি অবস্থা যে আদেশটি দিলেন এবং সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি যে অনুরোধটি করেছেন ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে, সেই অনুরোধটি তারা মেনে নিয়ে আপাতত তারা ক্লাসে ফিরে যাবেন কিনা, মিন্টু আপনি জানান। ধন্যবাদ জাবেদ। সকাল 10টার দিকে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে জড়ো হয় এবং এরপর তারা একটি মিছিল নিয়ে মধুর ক্যান্টিন হয়ে তারা কয়েকটি হল প্রদক্ষিণ করে আবার তারা চলে আসে টিএসসির সামনে এবং টিএসসি থেকে তারা চলে আসে শাহবাগ সামনে এবং কিছুক্ষণ আগেই তারা এই শাহবাগে যে একেবারে শাহবাগের চত্বর বা শাহবাগের সেখানে অবস্থান নিয়ে তারা এখন খণ্ড খণ্ড যে বক্তব্য সেই বক্তব্য তারা রাখছেন। তবে এখন এবং এরপরেই কিন্তু এই যে শাহবাগ এলাকা সেটি কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায় এবং এই যে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ তারা বাংলা মোটরের দিকে এগিয়ে যায় এবং সেই এলাকাতে তারা সেই জায়গাতে বাংলা ব্লকেট যেটা তারা বলছে সেখানে তারা অবস্থান নিয়েছে এবং আরেকটি অংশ সেটি শাহবাগ, বড় একটি অংশই শাহবাগে তার অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখন পর্যন্ত যে উচ্চ আদালতের যে আদেশ সেই আদেশ সম্পর্কে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেনি। তারা এই বিষয় নিয়ে তারা আলোচনা করবে, চিন্তাভাবনা করবে, তারপরে হয়তো এই বিষয়ে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে এই শাহবাগে আসার আগে তারা যে স্লোগান দিচ্ছিল সেই সময় তারা বলছিল যে উচ্চ আদালতের আদেশের পক্ষে বিপক্ষে তারা আসলে কোনো অবস্থান নেবে না। তাদের যে দাবি সেই দাবিটি সরকারের নির্বাহী বিভাগের কাছে এবং তারা গতকালকেই যে সংবাদ সম্মেলন করেছিল সেখানেই তারা বলেছিল তাদের দাবি যে এই যে কোটা বা সেটি আসলে সর্বোচ্চ 5% বা 5 ভাগ থাকতে পারে, এমনটি তারা গতকালকে যে দাবি করেছিল সেই দাবিতেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আলাপ আলোচনা করছেন। সেই আলাপ আলোচনা করেই হয়তো বা এই আদেশ দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রাথমিক পর্যায়ে শাহবাগে যখন তারা মিছিলটা নিয়ে আসে তখন তাদেরকে আটকানোর কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ব্যারিকেড ভেঙেই বা নিরাপত্তা বাহিনীর কে উপেক্ষা করেই তারা মিছিলটি একটি অংশ এগিয়ে যায়, আরেকটি অংশ তারা অবস্থান নিচ্ছেন। তো আমরা ধারণা করছি যে আর কিছুক্ষণ পরেই হয়তো বা যে তাদের যে সমন্বয়ক অথবা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকেই উচ্চ আদালতে যে আদেশের বিষয়ে হয়তো আমরা সেটি বিষয়ে হয়তো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারবো। এখন পর্যন্ত সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা প্রথমে তারা লাইব্রেরির সামনে জড়ো হয়েছিল এবং এরপরে তারা মল চত্বর হয়ে তারা আবার শাহবাগ অবস্থানে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পাশাপাশি কিন্তু মধুর ক্যান্টিনে সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও কিন্তু সেখানে জড়ো হয়। তবে যখন মিছিলটি মধুর ক্যান্টিন পার হয় সে সময় বলা যায় যে শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই এলাকাটা পার হয়। অন্যদিকে মুক্তিযুদ্ধের সন্তানদের ব্যানারে শাহবাগে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়, তবে সবগুলো কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েই তারা ছোট ছোট যে তাদের স্লোগান কোটার বিপক্ষে যাদের যে অবস্থান সেই অবস্থান তারা ব্যক্ত করছেন। আমাদের আরেক সহকর্মী মাহফুজা মুসলি তিনি মতিঝিল এলাকায় রয়েছেন। মতিঝিল এলাকা থেকে এই যে বাংলা ব্লকেট যেটা শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপটে সেখানকার কি অবস্থা, জনজীবন এবং যে অফিস পাড়ার আসলে কি অবস্থা সেটি যদি জানান মুসলিহি এবং সেটি যদি জানান দর্শকদেরকে। এই মুহূর্তে আমি
মতিঝিল মেট্রো রেল স্টেশনে আছি। সকাল থেকে কিন্তু এখানে রেল চলাচল স্বাভাবিক আমি লক্ষ্য করেছি। এর আগে খবর যদি বলি যে ঢাকার কমলাপুর রেল স্টেশনেও কিন্তু একই রকম পরিস্থিতি বিরাজ করছিল, আমরা দেখেছি। সকাল থেকে আসলে ঢাকার বিভিন্ন রেল এবং মেট্রো রেল এবং সড়ক পথে অবরোধকারী যারা রয়েছেন বা কোটা বিরোধী যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এরকম একটি ঘোষণা দিয়েছিলেন যে আজকে তারা এইসব স্টেশনগুলোতে অবরোধ করবেন, কিন্তু বাস্তবে আমি সকাল থেকে ঘুরে এইসব স্টেশনে দেখেছি যে এর নেতিবাচক কোনো প্রভাবই আসলে পড়েনি। এখানে যারা রয়েছেন দায়িত্বরত পুলিশ এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু একই রকম আমাদেরকে জানিয়েছেন। আমরা কমলাপুর রেল স্টেশন থেকে কিছুক্ষণ আগে এসে যেটি দেখেছি যে সেখানে যারা যাত্রী দূর দূরান্ত থেকে ঢাকার আশপাশ এলাকা বা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা স্টেশনে পৌঁছেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা দেখেছেন সকাল থেকেই যেসব এলাকায় থেকে ঘুরে এসেছেন সেখানে কোনো রকমের প্রভাব ছিল না, আসলে আন্দোলনকারীদের বিরূপ কোনো প্রভাব ছিল না। আমরা স্টেশন ম্যানেজার যিনি রয়েছিলেন কমলাপুর রেল স্টেশনে তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে কোনোভাবেই আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়ার সুযোগ নেই এই স্টেশনগুলোতে, কারণ তারা যাত্রীদের নিরাপত্তার স্বার্থ সেটি সবার আগেই তারা বিবেচনায় রেখেছেন এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু তারা অতিরিক্ত পুলিশও মোতায়েন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য রয়েছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন বলে এই মেট্রো রেল স্টেশন এবং কমলাপুর রেল স্টেশনের যারা দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও আমাদেরকে জানিয়েছেন। তবে এই স্টেশনগুলোতে যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে আসলে এই আন্দোলনে তাদের স্বাভাবিকভাবে বিঘ্ন ঘটলেও তারা সেটি মেনে নেবেন, কারণ এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক বলছেন তারা বলছেন যে যুগ যুগ ধরেই কোটার যেই সুবিধা নেয়ার যেই পক্ষে যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু যুগ যুগ ধরেই এই সুবিধা ভোগ করছেন এবং প্রজন্মের পর প্রজন্ম আসলে এটি ঘটতে দেওয়া উচিত নয়, ফলে কিন্তু মেধাবী যারা তারা বঞ্চিত হচ্ছেন। এরকম একটি অবস্থার মধ্য দিয়েই কিন্তু আজকের রেল স্টেশন সড়ক এবং ঢাকার বিভিন্ন রোডের যেই সব পরিস্থিতি ছিল সেগুলো আমরা লক্ষ্য করেছিলাম। ধন্যবাদ। আমরা এখন চলে যাব রাজশাহী প্রতিনিধির কাছে, সেখানকার খবর জানাতে, দর্শকদের সঙ্গে যুক্ত হব আমরা সেই বিষয় জানাতে। ওকে, আমাদের এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন তারা আসলে 12টা 2 মিনিটে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন এবং এটা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের যে রাজশাহী ঢাকা মহাসড়ক সেটা অবরোধ করে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই অবস্থান নিয়ে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি চালাচ্ছেন এবং তারা তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আসলে, যার মধ্য দিয়ে তারা কোটার পক্ষে কোটা যে পদ্ধতি সংস্কার চান সেই বিষয়গুলোই কিন্তু তারা স্লোগানে এখানে তুলে দিচ্ছেন এবং তুলে ধরছেন। এই কোটার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং সে আন্দোলনের অংশ হিসেবে তারা 11টার দিকে বেলা 11টার দিকে প্যারিস রোডে তারা জমায়েত হতে শুরু করেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল রয়েছে হল এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীরা সেই প্যারিস রোডে জমায়েত হন এবং সেখান থেকে আসলে 11:45 তারা একটা সম্মিলিতভাবে বড় মিছিল নিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে যে রাজশাহী ঢাকা মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে অবরোধ করেন এবং এখন সেখানে অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো আমরা যদি একটু জানতে চাই যে একটু বলেন, যদি আপনাদের আন্দোলন তো চলছে আসলে? জি, আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। আসলে বিচার বিভাগের সাথে আমাদের দাবির কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা চাই নির্বাহী বিভাগ থেকে নতুন করে পরিপত্র জারি করা হোক এবং সর্বোচ্চ 5% কোটা রাখা হোক এবং সেটা শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য, পিছিয়ে পড়া এবং অনগ্রসর জাতির জন্য, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য কোনো প্রকার কোটা রাখা চলবে না, এটা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। তো আসলে শিক্ষার্থীরা সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদেরকে যেটুকু জানিয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও এখানে এই মিছিলে যুক্ত হওয়ার জন্য রওনা দিয়েছেন। তারা এই মিছিলে সমবেত হওয়ার পরে তারা যৌথ উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে হয়ে আন্দোলন চালিয়ে যাবেন এবং
এর সাথে সাথে আপনাকে যদি বলি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাহিরেও কিন্তু রাজশাহী কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আন্দোলন করছেন। তারাও রাজশাহী কলেজের সামনে গতকাল অবস্থান নিয়ে কর্মসূচি করেছিলেন। আজকেও তারা তাদের 12টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা আমাদেরকে, যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের আন্দোলনটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে, তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাবেন। তো এখন যেহেতু এই আন্দোলনটা চলছে, আমরা আসলে পরবর্তী খবরে আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আমাদের সহকর্মী শরীফুল ইসলাম রয়েছেন, সেখান থেকে তিনি আসলে আন্দোলনের খবর জানাবেন। ধন্যবাদ বুলবুল হাবিব। আপনি যেমনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কোটা বাতিলের দাবিতে যে আন্দোলনের কথা বলছেন, আমি রয়েছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চাকরি প্রার্থীরা যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে, আপনি দেখতে পাচ্ছেন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শিক্ষার্থীরা আন্দোলনে আছে, বিক্ষোভ সমাবেশ করছে, স্লোগানে তো মুখরিত হচ্ছে। এই সড়কে গাছের গুড়ি ফেলা হয়েছে, পাশাপাশি পথনাটক, স্লোগান, গান, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা আন্দোলনে এই কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে। এবং তারা বলছেন, আমি কথা বলেছি কিছুক্ষণ আগে, যারা কোটা আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছে তারা জানিয়েছেন যে আসলে যতদিন না পর্যন্ত এই কোটা প্রথা, বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল না হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা সর্বশেষ যেটা বলেছেন যে আসলে কোটা প্রথা যে আগে যে দাবিগুলো ছিল এখন এক দফাতে পরিণত হয়েছে, সর্বোচ্চ 5% কোটা রেখেই সমস্ত কোটা বাতিল করে এই কোটা বৈষম্য প্রথা বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে তারা আরও বলেছেন যে যারা মেধাবী, আমি প্রশ্ন করেছিলাম যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, এইরকম আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে আসলে শিক্ষিত হয়ে লাভ কি, যদি শিক্ষিত হওয়ার পরেও যদি আমরা এই কোটার পরিবর্তে মেধাবীদের মূল্যায়ন করা না হয়, সেই ক্ষেত্রে তারা শিক্ষিত হয়ে লাভ নাই। তাই সাময়িক যে কষ্টটা আছে, বৃহৎ স্বার্থের ক্ষেত্রে সাময়িক কষ্টটা লাঘবের ক্ষেত্রে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। কোটা বাতিল না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যান। আন্দোলনের ফলে দুই পাশে দেখতে পাচ্ছেন যে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল 11টায় এই সড়কে অবস্থান নিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর আন্দোলনের ফলে সড়কের বিশেষ করে ঝিনাইদহ এবং কুষ্টিয়া দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগেরও সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে কোটা বাতিলের দাবি, বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে, আন্দোলনটা তারা কোর্টের রায় যাই আসুক, এক দফার ক্ষেত্রে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এক দফা না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষক যারা নেতৃত্ব দিচ্ছেন বা আন্দোলন যারা চালিয়েছেন, সেই সব শিক্ষার্থীরা আমাকে তাই এটা জানিয়েছেন। তো আমরা এখন যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল পারভেজ, তার কাছে সেখানকার কোটা বৈষম্য দাবিতে যে আন্দোলন চলছে সেই খবর আমরা জানবো। চলে যাব চট্টগ্রামে। ধন্যবাদ শরীফুল ইসলাম আপনাকে। দর্শক, আমরা যদি একটু শুরু থেকে জানাই যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থীর করা আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে যে রায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের দেয়া রায়ের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় এখন থাকবে এবং এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী 7 আগস্ট এবং এটাও এক ধরনের স্থগিতাদেশই বলা হচ্ছে। এবং পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এই স্থিতাবস্থা জারি করেন এবং সেটাই আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার হাইকোর্ট থেকে। এবং বাংলা ব্লকেট নামে যে কর্মসূচি আসলে পালন করছেন এখন পর্যন্ত শিক্ষার্থীরা, সে বিষয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমাদের যদি সহকর্মীদের নাম একটু বলতে চাই, যে মনিরুল ইসলাম মিন্টু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে, শাহবাগ থেকে মাহফুজা মোসলেহি, মতিঝিল থেকে মাহফুজা মোসলেহি, রাজশাহী থেকে বুলবুল হাবিব, কুষ্টিয়া থেকে শরীফুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের মুক্তিযোদ্ধা কোটার উপর হাইকোর্টের দেয়া রায়ে স্ট্যাটাসকোপ জারি করেছেন আপিল বিভাগ। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীরা যারা মাঠে রয়েছেন বা এখন পর্যন্ত অবরোধ কর্মসূচিতে রয়েছেন, যেটাকে আমরা বাংলা ব্লকেট নামে
আসলে বলছি এবং তারা বলছেন আসলে তারা যে 5% কোটা এখন পর্যন্ত চাচ্ছেন যে বহাল রাখা হোক, সেই ব্যাপারে তারা নির্বাহী আদেশ চাচ্ছেন, সেজন্য তারা এখনো পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে নিশ্চয়ই আরো কিছু জানবো এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এক দফা যে কর্মসূচি এখন পর্যন্ত চলছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আসলে এই আন্দোলন করে আসছে, যেটা আমরা আজ কদিন ধরে আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় আসলে এই শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকেট যে কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে আমরা আরও জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। চট্টগ্রামের দেওয়ানহাট রেলগেটে ব্লকেট কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা সেই সম্পর্কেই জানবো আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের কাছ থেকে। মনিরুল, আর শিক্ষার্থীরা কি আপিল বিভাগের যে রায় দেওয়া হয়েছে সেই সম্পর্কে অবগত হয়েছেন কিনা এবং কি বলছেন তারা? মনিরুল ইসলাম পারভেজ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। সকাল 10টা থেকে মূলত আন্দোলনটি শুরু হয়েছে এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি দেওয়ানহাট ক্রসিং বলা হয় এই জায়গাটিকে, এবং এটা রেলপথ যে অবরোধ করা হয়েছে আপনারা আমার পিছনে দেখছেন যে বিভিন্ন রকম ওরা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছেন এবং সবার একই দাবি কোটার কবর দেয়। এই ধরনের নানান প্লেকার্ড স্লোগান দিয়ে ওরা রেলপথটি অবরোধ করেছে। মূলত চট্টগ্রাম থেকে সকালে 10টার আগে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সেগুলো মূলত চলে গিয়েছে, এরপরে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো মূলত আটকা পড়েছে। আর কোনো ট্রেনই এই জায়গাটি ছেড়ে এই জায়গাটি দিয়ে স্টেশনে যেতে পারবে না, এ ধরনের একটি অবস্থার সৃষ্টি হয়েছে এখানে। মূলত এই রেল দেওয়ানহাট মোড়ে এসে এই আন্দোলনটি ওনারা যেভাবে সবাই রেল লাইনে বসেছেন, আপনি দেখেছেন যে ওনারা সবাই এই রেল লাইনে এসে বসেছেন এবং আন্দোলনটি ওনাদের চলছে এবং হাইকোর্টের একটি স্থগিত আদেশ এসেছে ওনারা শুনেছেন, কিন্তু ওনারা বলছেন যে ওনারা এটি মানতে নারাজ। অর্থাৎ এই হাইকোর্টের নিষেধাজ্ঞা ওনারা মানবেন না। ওনারা একটি দাবি বলে ওনারা কথা বলছেন যে এক দাবি এক স্লোগান, যে সেটা বাতিল করতে হবে, ওটাই তারা দিতে চাচ্ছে না, সেরকম একটা অবস্থায় রয়েছে। নানানভাবে তারা এই স্লোগান দিয়ে যাচ্ছে এবং এই রেলপথ মূলত অবরোধ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকার যে মূলত রেল যোগাযোগ সেটা কিন্তু বন্ধ রয়েছে। সব মিলে চট্টগ্রামের যে আন্দোলন, আমরা এখানকার যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা হাইকোর্টের যে আদেশ রয়েছে সেই আদেশটি তারা শুনেছে। তারা বলছেন যে তারা কোনোভাবে রেলপথ ছেড়ে যাবে না যতক্ষণ না ঘোষণা আসে যে এটি বাতিল করা হয়েছে। ওনাদের একটাই দাবি, এই কোটার যে প্রথা সেটি বাতিল করতে হবে। তো আপাতত রেলপথ বন্ধ রয়েছে, চট্টগ্রাম থেকে আর কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না ঢাকার বিভিন্ন প্রান্তে, আর কোনো ট্রেন এই পাহাড়তলি থেকে এদিকে ক্রস করে আসছে না, অর্থাৎ এই দেওয়ানহাটেই ব্যারিকেডটি দেওয়া হয়েছে। তো আপাতত কোটা আন্দোলন নিয়ে আমার কাছে দেওয়ার থেকে এতটুকুই রয়েছে। জাকিয়া, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করবে। মূলত বাজারে টাকার সরবরাহ কেমন হবে তারই দিক নির্দেশনা থাকে মুদ্রানীতিতে। লক্ষ্য থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে প্রবৃদ্ধির হার অর্জন করা। চলতি অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, আর প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.75%। নতুন মুদ্রানীতি চেষ্টা হবে এই লক্ষ্যমাত্রা ধরে রাখা। অবশ্য এর আগে নীতি সুধার 7.75% থেকে বাড়িয়ে 8% করা হয়। টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু তা কাজে আসেনি। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে শিখছেন ফসল, সবজি, ফুল, ফল ও গবাদি পশু উৎপাদন সহ কৃষির নানা কৌশল। পড়ালেখা করে কৃষি নিয়ে নতুন স্বপ্ন বুনছে শিক্ষার্থীরা। 2001 সালে কুমিল্লা কোচবাড়ি চৌরাস্তার পাশে ধনপুর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু। এখানে 12 শতাধিক শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের শিক্ষা জীবন শেষে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে অনেকেই প্রতিষ্ঠিত। আধুনিক প্রযুক্তির কারণে কৃষি খাতে কাজের অনেক সুযোগ তৈরি হচ্ছে বলে জানান শিক্ষকেরা।
যা দেশে খাদ্য সংকট দূর করতে ফলপ্রসূ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ আওয়ার তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। ঢাকা বেজিং 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই। রপ্তানির তথ্যে গরমিল, অর্থ পাচারের সম্ভাবনা খতিয়ে দেখার তাগিদ। কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা। রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলায় 29 ফিলিস্তিনি নিহত। Sponsored by Abiba Finance Limited. এই ছিল দুপুর 12টার নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।